আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। প্রায় 18 মাস পরে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটি বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন। কালের কণ্ঠের সাথে প্রদত্ত এই সাক্ষাৎকারে তিনি অনেক কিছু বলেছেন যেটা আসলে দেশবাসীর জানা ছিল না। তিনি অনেক কথা বলেছেন, এটা যেমন সত্যি, আবার বেশ কিছু কথা তিনি বলেনও নি, যেটা আমরা আশা করি কোনো একদিন হয়তো তিনি বলবেন বা সেই সত্য প্রকাশ পাবে। ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা নেওয়ার পর থেকেই তার একটা চোখ ছিল কিন্তু এই বঙ্গভবনের দিকে। তিনি যেভাবে চলে গেলেন নির্বাচন দিয়ে, এটি তার মূল পরিকল্পনায় ছিল না। তিনি যেতে চাননি, তিনি আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন এবং এ কারণে ইউনূস সেন্টার সহ শিবিরের বট বাহিনী তারা একটা ন্যারেটিভ ছড়িয়ে দিয়েছিল যে স্যার আপনি থাকেন 5 বছর, 10 বছর কিংবা 50 বছর, আপনি যাবেন না স্যার, এরকম একটা ন্যারেটিভ কিন্তু সুপরিকল্পিতভাবে ছড়ানো হয়েছিল। এবং তাদের যে মূল প্ল্যান ছিল, যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসতো তাহলে কিন্তু ডক্টর ইউনূস নিশ্চিত প্রেসিডেন্ট। এমনকি লন্ডনে তারেক রহমানের সাথে যে মিটিংটা হয়েছিল গত বছরের 13ই জুন, সেখানেও কিন্তু একটা আকারে ইঙ্গিতে বলা ছিল যে শারীরিকভাবে মানসিকভাবে সক্ষম থাকলে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার ব্যাপারটা বিএনপি বিবেচনা করবে। এখন তো বোঝা যাচ্ছে সেটা ছিল আসলে কথার কথা বা ইউনূসকে দেওয়া একটা টোপ। ইউনূসের এই রাষ্ট্রপতি হবার জন্য প্রথম দরকার ছিল হলো যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে তার পদ থেকে সরানো। এবং সাক্ষাৎকারে চুপ্পু অনেক কিছুই বলেছেন। তাকে সরানোর জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, এরকম নানান রকমের মঞ্চ এনে তার বঙ্গভবন ঘেরাও পর্যন্ত করা হয়েছে এবং বঙ্গভবন লুটপাট করার জন্য তার পেছনের ঠেলা গাড়ি, ভ্যান ট্যান নিয়েও রেডি ছিল। অন্তত 5 বার চেষ্টা করা হয়েছে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং 5 বারই খুব সিরিয়াসলি। তিনি বলেছেন একজন উপদেষ্টা তাকে সরানোর ব্যাপারে খুব সক্রিয় ভূমিকা রেখেছে, সেই উপদেষ্টাটি আসিফ নজরুল। আসিফ নজরুল, আদিলুর রহমান শুভ্র এবং রেজওয়ানা চৌধুরী, এই 3 জন উপদেষ্টা এবং ডক্টর ইউনূস, এই 4 জন ছিল মূলত বিভিন্ন পর্যায়ে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরানোর জন্য। এবং এই আসিফ নজরুল তখন রাতের পর রাত প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের বাসভবনে গিয়ে পড়ে থাকতেন, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতেন। প্রধান বিচারপতির বাসভবনে এর আগে প্রতিদিন এত লোকের সমাগম কখনোই দেখা যায়নি। সন্ধ্যা হলেই সৈয়দ রিফাত আহমেদের বাড়িতে যেন পার্টি বসতো, মানে তিনি লোকজন নিয়ে বসতেন এবং সেই আসরে আসিফ নজরুল প্রায় যেতেন। এবং আসিফ নজরুল্লাহ চেয়েছিলেন যে চুপ্পুকে সরিয়ে সেখানে সৈয়দ রিফাত আহমেদকে বসাতে, কিন্তু সেই সময়ের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এই অসাংবিধানিক উপায়ে চুপ্পুকে সরিয়ে নিজে রাষ্ট্রপতি হতে চাননি। এই কারণে আসিফ নজরুলদের প্রধান বিচারপতি কেন্দ্রিক যে প্ল্যানটা ছিল সেটা ভেস্তে গেছে। এরপরে তারা চেষ্টা করেছে মব সৃষ্টি করে, গণভবন যেমন ভাঙচুর করেছে সেরকম বঙ্গভবন ঘেরাও করে ভাঙচুর করে রাষ্ট্রপতিকে বিতাড়ন করতে, সেটাও তারা পারেনি। আমাদের রাষ্ট্রপতি বলেছেন যে তিনি একটা দৃঢ় অবস্থান নিয়েছিলেন সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখবার জন্য এবং তাকে সহায়তা করেছিলেন বিএনপি এবং সশস্ত্র বাহিনী। একথা সত্যি যে বিএনপি এই জায়গাটায় সাংবিধানিক ধারাবাহিকতার পক্ষে অবস্থান নিয়েছিল এবং তারা শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষেই ছিল। সশস্ত্র বাহিনীর 3 বাহিনীর প্রধান, বিশেষ করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার, তারাও সমর্থন দিয়েছিল, যেহেতু সশস্ত্র বাহিনীর একদম হেড হলো রাষ্ট্রপতি। কিন্তু জেনারেল ওয়াকারের সমর্থন দেওয়ার আরেকটা হিডেন কারণ ছিল, কারণ ডক্টর ইউনূসরা যদি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে পারতেন তাহলে তারা নেক্সট এই সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে দিতেন। সো নিজেদের গদি ঠিক রাখার জন্য তারা রাষ্ট্রপতিকে সমর্থন দিয়েছে।
এবং মোটামুটি পারস্পরিক স্বার্থের ভিত্তিতে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর প্রতি, সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রপতির প্রতি একটা সমর্থন বজিয়ে রেখেছেন। এ কারণে ইউনূসের জন্য খুব ডিফিকাল্ট হয়েছে। ইউনূস পলিটিক্যালি চেষ্টা করেছিল যে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল যদি রাষ্ট্রপতির অপসারণ চায় তাহলে সেই উসিলায় তিনি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেবেন। কিন্তু সেখানেও জামায়াতে ইসলাম কিন্তু চেয়েছিল রাষ্ট্রপতির অপসারণ, কিন্তু বিএনপি চায়নি। বিএনপির সাথে যারা জোটবদ্ধ ছিল বা বিএনপির পক্ষে তারাও চায়নি। তো আলটিমেটলি মেজরিটি শাহাবুদ্দিন চুপ্পুর এ ধরনের অপসারণের পক্ষে ছিল না। সো ইউনূসের এই অপচেষ্টাটাও ব্যর্থ হয়েছে। যে কথা আমাদের রাষ্ট্রপতি বলেননি সেটা হলো যে কেবল বিএনপি না, আরো বড় কোনো শক্তি তার পক্ষে সমর্থন জানিয়েছিল। সেই শক্তির সাথে রাষ্ট্রপতি চুপ্পু সরাসরি যোগাযোগ করতেন না, তিনি ভায়া যোগাযোগ করতেন। গত 18 মাস রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু এক ধরনের বন্দী জীবন যাপন করেছে। দেশের ভেতরে তার মুভমেন্ট রেস্ট্রিক্টেড ছিল, দেশের বাইরে তাকে যেতে দেওয়া হয়নি। বিদেশ থেকে ইনভাইটেশন আসলেও মিথ্যে কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটা ফিরিয়ে দেওয়া হয়েছে। তার একটা প্রেস উইং ছিল, সেই প্রেস উইং এর 3 জনকেই প্রত্যাহার করে নিয়েছে। সো ভার্চুয়ালি তার প্রেসে সেভাবে অ্যাক্সেস ছিল না। সবকিছু পেছন থেকে নাটের গুরু ইউনূস খেলেছে এবং ইউনূস একের পর এক সংবিধানকে লঙ্ঘন করেছে। তার অনেক কার্যক্রমই রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। এই যে সংবিধান লঙ্ঘন করা, রাষ্ট্রদ্রোহিতা, এই সব কিছুর শাস্তি কি হবে সেটাও কিন্তু আমাদের সংবিধানে খুব স্পষ্টভাবে উল্লেখ করা আছে। অসংখ্য অপরাধ করেছেন ডক্টর ইউনূস গত 18 মাসে, যার অনেকগুলো শাস্তি হলো মৃত্যুদণ্ড। আবার বিভিন্ন দূতাবাসে, বিদেশি দূতাবাসে যে রাষ্ট্রপতির ছবি থাকে সেটাও সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সেই সময় তৌহিদ হোসেন, তিনি একটি দূতাবাসের অফিসে গিয়ে রাষ্ট্রপতির ছবি দেখে ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং তারপরে সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেওয়া হয়েছে। এটা খুবই অপমানজনক। আবার রাষ্ট্রপতিও কিন্তু অন্তত 3 বার চেষ্টা করেছিল ইউনূসের অবৈধ সরকারকে সরিয়ে দেওয়ার জন্য, এবং তার সাথে সশস্ত্র বাহিনীর একটা যোগাযোগ ছিল, তাদেরও হেল্প করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ব্যাটে বলে হয়নি। রাষ্ট্রপতির অফিসের কারো কারো অসহযোগিতার কারণে, এবং ওয়াকার তো সব দিকে খেলেছে। একদিকে রাষ্ট্রপতিকে গিয়ে বলেছে যে আপনি আমাদের বস, আপনার পরাজয়, আপনার অপসারণ মানে আমাদের পরাজয়। আবার রাষ্ট্রপতি কোনো ব্যবস্থা নিতে গেলে বলছে স্যার আসি বলে সময় মতো পিছ টান দিছে। শুধু পিছ টান দেয়নি, সেই উদ্যোগের কথাগুলো সে ইউনূসকে জানিয়ে দিয়েছে। অর্থাৎ বহুমুখী সাপ হিসেবে এখানে জেনারেল ওয়াকার ছিলেন। তো আজকের এই সাক্ষাৎকারের পরে খুব স্পষ্ট হয়ে গেছে যে ডক্টর ইউনূস কতখানি ভয়ঙ্কর ছিল, কত বড় অপরাধী ছিল, কত বড় বাটপার ছিল, সংবিধান লঙ্ঘনকারী, রাষ্ট্রদ্রোহী ছিল। এখন যে মোরাল প্রশ্নটা আসে যে এতগুলো অপরাধ করার ফলে ডক্টর ইউনূসকে কি বিচারের মুখোমুখি করা হবে কি না। ডক্টর ইউনূস এখনো দেশে আছেন, তার মার্চে দেশের বাইরে যাবার কথা, কিন্তু যতদূর আমি খবর পেয়েছি তিনি তার বিদেশ সফরটা এগিয়ে নিতে চাচ্ছেন, অর্থাৎ মার্চ পর্যন্ত হয়তো তিনি অপেক্ষা করবেন না, তার আগেই তিনি বাংলাদেশ ত্যাগ করার চেষ্টা করছেন। কিন্তু সেই প্রশ্ন আবার আসে যে তাকে কি বাংলাদেশ ত্যাগ করতে দেওয়া উচিত কিনা। একটি নতুন সরকার এসেছে বাংলাদেশে, যেভাবেই আসুক, নির্বাচন তো কি স্ট্যান্ডার্ড হয়েছে এটা একদম প্রমাণ সহ আপনাদের বলেছি। তারপরেও এই নতুন সরকারের একটা দায়িত্ব, যেহেতু তারা বেশ কিছু ভালো কথা বলছে, তো আইন যদি সবার জন্য সমান হয় এবং এই ডক্টর ইউনূসরা যদি বিচারের মুখোমুখি না হয়, এরা যদি সাজা না পায়, তাহলে ভবিষ্যতেও এরকম ইউনূসের প্রেতাত্মারা আবারও
রাষ্ট্রের বুকে এভাবে চেপে বসবে। ন্যায় বিচারের স্বার্থে, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ডক্টর ইউনূসকে অবিলম্বে বিচারের মুখোমুখি করা উচিত, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। গত 18 মাসে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরোধিতা করা ছাড়া তিনি আর কোথাও কোনো সাফল্য পাননি। তিনি দেশকে তুলে দিয়েছে বিদেশের হাতে, আবার বিদেশকে যে কন্ট্রাক্টগুলো তার করার কথা ছিল সেগুলোও সে ঠিকমতো করতে পারেনি। চিটাগাং পোর্ট আলটিমেটলি ঠিকমতো দিতে পারেনি। আরাকান আর্মি, রোহিঙ্গা করিডোর সব মিলে একটা লেজে গবরে অবস্থা করেছে। এই অবস্থায় দেশবাসীও চায় ইউনূসকে বিচারের মুখোমুখি করা হোক, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এই ঔদ্ধত্য না দেখাতে পারে, দেশ ধ্বংসের ঔদ্ধত্য। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।